হ্যালো বন্ধুরা, তোমাদের ক্লাস 9-এর ভূগোল নিয়ে আজকে আমি হাজির। এটা কিন্তু নভেম্বর মাসের যেটা আছে সেটা দিয়েছে, এটা কিন্তু পার্ট 8 হচ্ছে। দেখো, এই ভূগোলে পূর্ণমান 50 দেওয়া আছে। কোশ্চেনগুলোকে দেখো কীভাবে দেওয়া হয়েছে। প্রথমেই দেওয়া আছে 1 নম্বরের কোশ্চেন, বিকল্পগুলো থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে। ঠিক আছে, তো প্রত্যেকটা দেখো এক করে দেওয়া আছে, 9টা কোশ্চেন আছে। এরপর দেখো দেখো 9টা কোশ্চেন আছে। দুয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের প্রত্যেকটা মান এক করে 3টে করতে হবে। তারপর দেখো সত্য মিথ্যা দেওয়া আছে, 3টি কোশ্চেন করতে হবে। 4-এ একটি বা দুটি শব্দ উত্তর দাও। এখানে তোমার দেওয়া আছে মোট 3টে কোশ্চেন। দেখো এছাড়াও তোমার দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমার দেওয়া আছে 4টে কোশ্চেন, 2 নম্বর করে দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে। এরপরে 6 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রত্যেকটির মান কিন্তু তোমার 3 করে দেওয়া আছে, 3টে করতে হবে, 3 তিরিকা 9। আর 7 নম্বর দেওয়া আছে নিচের প্রশ্নগুলি সঠিক প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার 3টে করতে হবে, এক একটা তোমার 5 করে আছে। এই হচ্ছে আমাদের 50 নম্বরের মার্কস ডিভিশন। দেখো প্রথম কোশ্চেনে দেওয়া আছে বিকল্পগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করো। হ্যাঁ, দেখো একে দেওয়া আছে সৌরজগতের বৈশিষ্ট্য গ্রহগুলো যে বৈশিষ্ট্যগুলো থাকে না সেটি হলো, একে দেওয়া আছে এরা আকারে বড় হয়, ক্ষয়ে দেওয়া আছে এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, গয়ে দেওয়া আছে এরা কঠিন শিলায় গঠিত, আর ঘয়ে দেওয়া আছে এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। দেখো এখানে অপশানটা কিন্তু আমাদের গ নম্বর হবে, এরা কঠিন শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, তোমরা সেন্টেন্সটাকে পুরো লিখবে, তারপরে অপশানটা লিখবে। মানে লিখবে সৌরজগতের বৈশিষ্ট্য গ্রহগুলোর যে বৈশিষ্ট্য থাকে না সেগুলো হলো, গ দিয়ে লিখবে এরা কঠিন শিলায় গঠিত। দেখো এরপর দেওয়া আছে 1.2-এ সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, কুমেরুবৃত্ত আর সুমেরুবৃত্ত। আমাদের উত্তরটা কিন্তু হবে কর্কটক্রান্তি রেখা। দেখো এরপর দিচ্ছে মানবিক সম্পদের একটি উদাহরণ দাও। সূর্যালোক, প্রাকৃতিক গ্যাস, দক্ষতা আর ভূতাপ শক্তি। এটা কিন্তু দক্ষতা হবে, এটা দক্ষতা হবে। ঠিক আছে, 1.4-এ বলছে বিষুবরেখা ধ্রুবরেখার উন্নতি কোণ হলো 16 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 85 ডিগ্রি। উত্তরটা কিন্তু আমাদের 0 ডিগ্রি হবে। দেখো এরপর দিচ্ছে ভূ আলোড়নে ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় সুপর্বত, ভঙ্গিল পর্বত, গ্রাস্ত উপত্যকা, মহাদেশ। উত্তর কিন্তু আমাদের হবে ভঙ্গিল পর্বত। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? এরপর দেওয়া আছে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো কত দেওয়া আছে, তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট, দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসার বেশি, মালভূমি ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম, পাইন ম্যানগ্রোভ উদ্ভিদ। আমাদের গয়েরটা হবে মালভূমি ল্যাটেরাইট মৃত্তিকা বা জল ধারণ ক্ষমতা কম। ঠিক আছে, 1.7-এ দেখো বলছে অক্ষরেখার অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, আর অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, আর প্রত্যেকটি অক্ষরেখার পরিধি সমান। আমাদের গ নম্বর অপশানটা হবে অক্ষরেখাগুলো পরস্পরকে সমান্তরাল থাকে। 1.7-এ দেখো বলছে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো স্তূপপর্বত, লাভা মালভূমি, পরদৃষ্টিত মালভূমি, আগ্নেয়গিরি। আমাদের উত্তরটা কিন্তু ক্ষয়েরটা হবে লাভা মালভূমি। তোমরা সুন্দরভাবে হাতে লেখা করবে, পুরোটা লিখবে, লিখে খ অপশনটা দেবে। তারপর লিখবে সঠিক জোটটি নির্বাচন করো। দেখো দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চল, আর অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। আমাদের কিন্তু ক্ষয়ের অপশনটা হবে কালিম্পং জেলা সমুদ্র দূরবর্তী স্থান। এই গেলে আমাদের একের অপশানগুলো। দেখো 2-এ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। উত্তরগুলো করেও দিয়েছি। দেখো দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করে। উত্তর সমকোণে। কোণ বলেছে, এখানে সমকোণ লিখতে হবে।
তোমরা 90 ডিগ্রি লিখলেও হবে। দেখো 2.2 বলছে আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচীর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলে রেগলিথ। রেগলিথ বলা হয়। ঠিক আছে। 2.3 বলছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবাহ নদী হলো তিস্তা। 3 আসো, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। দেখো প্রথমেই দেওয়া আছে 3-1 নিরক্ষরেখার রেখা অভিকর্ষের মান সর্বাধিক, এটা কিন্তু ভুল হবে। দেখো 3.2 বলা হচ্ছে ক্লোরিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাঁ দিকে বেঁকে যায়, এটা কিন্তু ভুল হবে। 3.3 বলছে অচিরাচরিত শক্তির একটি উৎস হচ্ছে জোয়ার ভাটা শক্তি, এটা সত্য হবে। তাহলে আমরা কি দেখলাম, প্রথম দুটো ভুল আর পরেরটা সত্য। এরপর দেখো দেওয়া আছে 2টি বা একটি বাক্যে উত্তর দাও। 4 আসছি, কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। দেখো যেহেতু পূর্ব দেওয়া আছে, খেয়াল করো এটা পূর্ব দেওয়া আছে, তাহলে প্রতিবাদ স্থান কী হবে, তা উল্টো দিকে হবে। তাহলে আমাদের লিখতে হবে 180 থেকে 24 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা, মানে 156 ডিগ্রি। তাহলে তোমরা এখানে লিখবে, এখানে দেওয়া আছে পূর্ব দিক, তো তোমাদের লিখতে হবে এখানে পশ্চিম দিক। হ্যাঁ, এটা পশ্চিম করে দেবে, পশ্চিম দিক। তাহলে কি লিখবে এখানে, লিখবে কোনো স্থানের দ্রাঘিমা যদি 24 ডিগ্রি পূর্ব হয় তাহলে ওই স্থানটি প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে, তারপর লিখবে 180 - 24 = 156 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, যে দিকটা দেবে তা উল্টো দিকটা করে দেবে, পূর্ব আছে তা পশ্চিম হবে। দেখো তারপর দিচ্ছে পর্বত বেষ্টিত এটি মালভূমির নাম লেখ। উত্তর হবে তিব্বত মালভূমি। কী হবে, তিব্বত মালভূমি। সেন্টেন্সটা পুরো লিখে লিখবে। তারপর দেওয়া আছে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক অবভিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তর হবে আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে। দেখো 5.1 বলা হচ্ছে কোনো একটি নিরক্ষীয় সামগ্রীর সম্পদ হয়ে যাওয়ার শর্তগুলো লেখো। এটা কিন্তু প্রত্যেকটা মান তোমার দেওয়া আছে 2 করে। দেখো এটা আমরা এভাবে লিখব, কোনো বস্তু নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকলে তবে তার সম্পদ বলে গণ্য করা হয়। এবার 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বস্তুটি কার্যকরী থাকতে হবে। এই যে কার্যকরিতা তার তল দাগ দিয়ে দেবে। তারপর লিখবে বস্তুর উপযোগিতা বা অবমোচনের ক্ষমতা থাকতে হবে। তারপর লিখবে সর্বত্র বস্তু গ্রহণযোগ্যতা থাকবে, আর বস্তুটির সার্বজনীন চাহিদা থাকবে, বস্তুটির যোগানের সীমাবদ্ধতা থাকবে। এরপরে লিখবে বস্তুটি অবশ্যই আহরণযোগ্যতা থাকবে, মানে বস্তুটাকে যেন তুলে আনা যাওয়া যায়। তারপর লিখবে বস্তুটি পরিবেশের নিত্যতা থাকতে হবে। এরপর লিখবে যে বস্তুর ব্যবহার ও পরিষেবা যত বেশি তার গুরুত্ব সম্পদ হিসেবে বেশি বিবেচিত হয়। তারপর লিখবে গতিশীলতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ কটা লিখলেই তোমাদের হবে। দেখো নেক্সট দেওয়া আছে জিপিএসের 2টি ব্যবহার লেখো। 2টি বলেছে। দেখো তোমরা এভাবে লিখবে, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় জিপিএস হলো অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এছাড়া বিমান, জাহাজ, এমনকি সড়কের মাধ্যমেও এই প্রযুক্তি ব্যবহার করে কোনো যানের অবস্থান আমরা খুব দ্রুত এবং খুব সহজ জানতে পারি। তারপর লিখবে তোমরা 3টা লিখতে পারো, জিপিএসের পদ্ধতি সহায়তায় জাহাজ, প্লেন তার নির্ধারিত পথেই সহজে যাতায়াত করতে পারে ও যোগাযোগ স্থাপন করতে পারে। 4টা লিখতে পারো, জিপিএস পদ্ধতি দক্ষতা বৃদ্ধির ফলে এর সাহায্যে বহু দূরবর্তী বিমানবন্দরগুলি বিমান ওঠানামার কাজে নিয়ন্ত্রণ সহজতর করা সম্ভব হচ্ছে। 2টো লিখতে বলেছে, 2-3টে লিখলেই হবে। দেখো এরপর দিচ্ছে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। দেখো আমরা এভাবে লিখব, প্রথমে লিখব বন্যা নিয়ন্ত্রণ। প্রবল বৃষ্টির জলে নদীর জল ভরে গিয়ে নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় ও প্রচুর সম্পত্তি নষ্ট হয়। বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্য আসওয়ান বাঁধের উপর দিয়ে বাঁধ তৈরি করা হয়েছিল। তারপর নেবে জলসেচ। বাঁধ দিলে জল ধরে রাখা যায়, তখন এই বাঁধকে কাজে লাগিয়ে জলসেচ দেওয়া যায়। তোমরা এইভাবে লেখো, ওটা লিখতে হবে না, এটাকে লেখো, ওটা লিখো না, এটা লেখো। আগে যে কথাটা বললাম এটা লিখতে হবে না, এটা লিখো না। হ্যাঁ, এটা লিখো না, তোমরা এটা লেখো।
মানুষের জীবনে নানা রকম ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। তার বিস্তারিত বিবরণ পরের ও নিচের পাতায় আলোচনা করা হলো। 1 নম্বর দিয়ে লিখবে, শিল্পে দূষণ মূলত নানা রকমের রাসায়নিক বর্জ্য যেমন নদীতে ফেলা হয়, ঠিক তেমনি নদী নিজের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করে দেয়। 2 নম্বর দিয়ে লিখবে, অপরিকল্পিত নগরায়ন নদীর স্বাভাবিক পরিবেশকে একেবারে নষ্ট করে দেয়। 3 নম্বর দিয়ে লিখবে, নদীর জলের অত্যাধিক ব্যবহারের ফলে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। 4 নম্বর দিয়ে লিখবে, জাহাজ, স্টিমার, লঞ্চ ইত্যাদির ব্যবহার এবং এদের বর্জ্য পদার্থ যেমন খনিজ তেল ও নদীর জলকে নষ্ট করে দেয়। তারপর লিখবে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, নদীর উপর বাঁধ স্বল্প সময়ের জন্য মানুষকে উপকারিতা করলেও আবার এই বাঁধে ক্রমাগত পলির আস্তরণ শেষ পর্যন্ত আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। এই হচ্ছে আমাদের এই উত্তরটা। কি উত্তরটা? যে নদী ও খালের অতিরিক্ত ব্যবহারের ফলে কী ক্ষতিকারক প্রভাবগুলো পড়ে। তাহলে আমাদের 5টা পয়েন্ট লিখলাম। একটা নদীর শিল্পের দূষণ, অপরিকল্পিত নগর উন্নয়ন, নদীর জলে অত্যাধিক ব্যবহার, জাহাজ, স্টিমারের লঞ্চ, আর স্বল্প সময়ের জন্য কীরকম সুবিধা করলো পরবর্তীকালে আমাদের বন্যা সৃষ্টি করে। দেখো এই উত্তরে লিখবে এখান দিয়ে, ইঁদুর, ছুঁচো, কেঁচো, উই, পেইরি কুকুর, খরগোশ প্রভৃতি মাটিতে গর্ত করার ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়। একে প্রাণী সৃষ্ট জৈবিকার বলে। এই জৈব অবিকারের ফলে মৃত প্রাণীদের দেহাবশেষ মাঝে মাঝে পচে গিয়ে অম্লের সৃষ্টি হয়, যা সহজে শিলার রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ঠিক আছে, এটু লিখবে। তাহলে আমরা এই ছুঁচো থেকে, ইঁদুর থেকে লিখব ঘটায় পর্যন্ত। দেখো উত্তরটা কী লিখবে, যে নিম্নলিখিত কারণে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। বা 1 নম্বর পয়েন্ট করবে, লিখে লিখবে, কোনো বস্তুর গতিবেগ আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন ওই গতিশীল বস্তুকে নিকটস্থ কোনো স্থির বা ভিন্নাদি দিকে চলমান কোনো বস্তুর সাথে তুলনা করা হয়। পৃথিবীর নিকটে এমন কোনো স্থির বা ভিন্নাদির চলমান বস্তু নেই যার সাপেক্ষে পৃথিবীর আবর্তন গতিকে তুলনা করা যায়। 2 নম্বর পয়েন্টে লিখবে, পৃথিবীর প্রত্যেকটি স্থানে আবর্তন বেগের হার সুনির্দিষ্ট, সুস্থায়ী এবং অপরিবর্তনশীল। 3 নম্বর দিয়ে লিখবে, বায়ুমণ্ডল, মেঘপুঞ্জ প্রভৃতি একই দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে সর্বদা পৃথিবীর সাথে একই তালে ঘুরছে। আর লাস্ট পয়েন্ট দিয়ে লিখবে, পৃথিবীর তুলনায় মানুষ ক্ষুদ্রাতিক্ষুদ্র এই বিশাল আয়তনে পৃথিবীর আবর্তন গতি আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। এই 4টে পয়েন্ট লিখবে। এই কারণেই কিন্তু আমরা কী হচ্ছে, পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না। বুঝতে পেরেছ? দেখো এরপরে কোশ্চেন দিয়েছে, এরপরে কোশ্চেন দিচ্ছে, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কেন? ভৌগোলিক কারণ সব ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নিই। দেখো এটা এভাবে লিখবে, পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিক্ষেত্র সমভূমির অধিকাংশ এলাকা উর্বর, পলিগঠিত ও সমতল প্রকৃতির হওয়ায় প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়ে থাকে। এই জন্য সমভূমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি অঞ্চল। 2 নম্বর দিয়ে লিখবে, ঘনবসতিপূর্ণ, মানুষের বসবাসের ও জীবিকা অর্জনের সব রকম অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্তমান বলে সমভূমিগুলো ঘনবসতিপূর্ণ এবং মনুষ্যবাসের সবথেকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়। পৃথিবীর 90% লোক সমভূমি অঞ্চলে বসবাস করে থাকে। 3 নম্বরে লিখবে, উন্নত পরিবহন ব্যবস্থা। ভূমি সমতল বলে এখানে পরিবহন ব্যবস্থা উন্নত। রেলপথ, সড়কপথে কেবল সমভূমি উন্নত নয়, পাতাল রেল, নদীপথ প্রভৃতি এগিয়ে গেছে। 4 নম্বরে লিখবে, শিল্প স্থাপন, কৃষিজ কাঁচামাল, উন্নত পরিবহন ব্যবস্থা, সমতল ভূমি, ঘন জনবসতি প্রভৃতি কারণে সমভূমি অঞ্চলে শিল্প গড়ে উঠতে সুবিধা হয়। তারপর লিখবে, অলসতা, সহজে জীবিকা অর্জন করা যায় বলে সমভূমি অঞ্চলের অধিবাসীরা অলস প্রকৃতির হয়ে থাকে। এটা লিখতে হবে না, এই 5 নম্বরটা লিখতে হবে না। এরপর লিখবে, জলসেচ, সমভূমি অঞ্চল থেকে নদী থেকে খাল খনন করে কূপ ও নলকূপের মাধ্যমে সহজে জলসেচ ব্যবস্থা করা সম্ভব। আর লাস্ট পয়েন্ট লিখবে, শহর নগরপত্তন, শিল্প
ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, প্রশাসনিক কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, যোগাযোগ কেন্দ্র প্রভৃতিকে ভিত্তি করে সমভূমি অঞ্চলে বড় বড় শহর নগর গড়ে উঠেছে। দেখো এর পরের কোশ্চেন দিয়েছে আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 6.3 কোশ্চেনটা, উত্তরটা আমরা দেখে নিই। দেখো উত্তরটা এইভাবে লিখবে, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, আগ্নেয় বা সঞ্চয়িত পর্বত, এরকম ছক করে লিখবে। প্রথমেই লিখবে বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয় ক্ষয়জাত পর্বত। আর আগ্নেয় পর্বতে লিখবে অগ্নুৎপাতজাত লাভা ও অন্যান্য পদার্থ সঞ্চয়ের ফলে গঠিত হয়। 2 নম্বর দিয়ে লিখবে প্রধানত আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। আর 2 নম্বর দিয়ে লিখবে এই পর্বত প্রধানত আগ্নেয় শিলার দ্বারা গঠিত হয়। 3 নম্বর দিয়ে লিখবে ক্ষয়কার্যের ফলে এর উচ্চতা হ্রাস পায়। আর এটা কী হবে, বারংবার অগ্নুপাতের ফলে এর উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পায়। এর পরের পয়েন্টে লিখবে এর উৎপত্তির সাথে বহির্জাত শক্তির প্রভাব সম্পর্কযুক্ত। আর এটা লিখবে এই পর্বতের উৎপত্তির সাথে ভূ অভ্যন্তরীণ বা টেকনিক বল সম্পর্কযুক্ত। নেক্সট লিখবে 5, কী লিখছ না এই পর্বতের আকৃতি অনেকটা গম্বুজ বা গোলাকার প্রকৃতির আকৃতির হয়। আর এটা লিখবে এই পর্বতের আকৃতি অনেকটা শঙ্কু আকৃতির হয়। ক্ষয়জাত পর্বত বয়সে প্রাচীন আর এটা অপেক্ষাকৃত নবীন। এর চারপাশে ততটা খাড়া নয়, এই চারপাশের ঢাল যথেষ্ট খাড়া। এই পর্বত যে কোনো স্থানে গঠিত হয় আর এই পর্বত ভূত্বকের দুর্বল স্থান বা পাত সীমান্তে গঠিত হয়। এই হচ্ছে আমাদের উত্তরটা। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে 7 নম্বরের কোশ্চেন, নিম্নলিখিত চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবী গোলাকৃতির প্রমাণ দাও। ঠিক আছে, একটা কিন্তু 5 করে দেওয়া আছে। তো আমরা কী লিখব, প্রথম দিগন্ত রেখা। দেখো এর মানে ছবি কিন্তু একটা আঁকতে হবে, তোমাদের বইতেও এরকম উত্তর ছবি দেওয়া আছে, ওই ছবিটা আঁকলেই হবে। এখানে লিখবে দিগন্ত রেখা পর্যবেক্ষণ, কোনো উন্মুক্ত অঞ্চলের মাঝের কোনো স্থানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হবে আকাশ ক্রমশ নিচু হয়ে বৃত্তাকার ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠের সাথে মিশে গেছে। এই আপাতভাবে মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলে। কোনো স্থানে নিচে দাঁড়িয়ে চারদিকের অঞ্চল যতটা দেখা যায় উঁচুতে থাকলে চারদিকের অঞ্চলের পরিধি তত বাড়তে থাকবে। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কোনো ব্যক্তির দ্বারা দৃষ্ট দিগন্ত রেখাও কিন্তু বাড়তে থাকবে। পৃথিবীকে প্রদক্ষিণরত উপগ্রহের ক্ষেত্রে অনুরূপ ঘটে। যে উপগ্রহটি যত উপরের দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে সেই উপগ্রহের দ্বারা পৃথিবী পৃষ্ঠে তত বেশি দৃশ্য হয়, কিন্তু অর্ধেকের বেশি কখনো হয় না। মহাকাশ থেকে তোলা ছবিতে আমরা পৃথিবী, চাঁদ প্রভৃতি অর্ধেক ছবি দেখতে পাই। ঠিক আছে, দেখো এরপর বলছে ধ্রুবতারা। তোমাদের বইতেও কিন্তু এরকম সুন্দর উত্তর দেওয়া আছে, ওখানে লিখলেও হবে। দেখো ধ্রুবতারা অবস্থান, ঠিক আছে, কী লিখবে, রাত্রে ধ্রুবতারাকে পৃথিবীর উত্তর, আচ্ছা এটা লিখতে উত্তর হচ্ছে আমাদের 7.1 ক্ষয়ের উত্তরটা, আর আগেটা ছিল ক। রাত্রে ধ্রুবতারাকে পৃথিবীর উত্তর প্রান্তে সুমেরীয় বিন্দুর ঠিক মাথার উপরে 90 ডিগ্রি কোণে দেখা যায়। কর্কক্রান্তি রেখার 33 ডিগ্রি উপর 37 ডিগ্রি কোণে এবং বিষুব রেখার উপর 0 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়। আবার দক্ষিণ গোলার্ধে ধ্রুবতারাকে দেখা যায় না। দক্ষিণ গোলার্ধে একে হ্যাডলির অ্যাট্রাক্ট নক্ষত্র নামে দেখা যায়। পৃথিবীর সমতল হলে পৃথিবীপৃষ্ঠের যে কোনো স্থানে থেকে ভূপৃষ্ঠকে একই কোণে দেখা যেত। আর যদি পারো ছবিটা এঁকে দিও, সুন্দরভাবে ছবিটা আঁকবে। এই পেন্সিল কামার রাবার দিয়ে তোমরা ভালো মতো আঁকবে, যদি ভুল আবার রাবার টাবার দিয়ে মুছে ভালো মতো করে দিবে ছবিটা। ভূগোলে কিন্তু তোমাদের এটার ছবি কিন্তু দিতে হয়। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো আমাদের দেওয়া হচ্ছে, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাতের ফলে শিলা অববাহিকাগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো উত্তরটা এভাবে লিখবে, তুষারের কার্যের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হলে তাকে যান্ত্রিক অববাহিকার বা কেলাসন প্রক্রিয়া বা তুহিন খণ্ডীকরণ বা তুষারের কার্য বলে।
তারপরে একটু প্যারাগ্রাফ করে লিখবে অঞ্চলটা কোনটা, উঁচু পার্বত্য বা উচ্চ অক্ষাংশে শীতল অঞ্চলে যেখানে উষ্ণতাজনিত কারণে ক্রমান্বয়ে জল বরফে এবং বরফ জলে পরিণত হয় সেখানে এই প্রক্রিয়া কার্যকরী হয়। তার নিচে লিখবে প্রক্রিয়া দিয়ে লিখবে উঁচু পার্বত্য অঞ্চলে ও উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যেখানে শীত তীব্র সেখানে শীতকালে গ্রীষ্মকালে কিংবা দিনের বেলা শিলাস্থলে ফাটলের মধ্যে জল সঞ্চিত হয়। শীতকালে কিংবা রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা এই জল বরফে পরিণত হয়, আয়তন 9 ডিগ্রি বেড়ে যায়। আবার গ্রীষ্মকালে কিংবা দিনের বেলায় এই বরফ জলে পরিণত হলে চাপে বা আয়তন হ্রাস পায়। এইভাবে বরফ জলে পরিণত হলে শিলাস্তরে প্রবল চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, ফলে শিলার উপরে পীড়ন ও টানের সৃষ্টি হয়, হলে একসময় শিলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে খণ্ডে পরিণত হয়। ঠিক আছে, এটাই লিখবে। আর সঙ্গে তোমার ছবি দিতে হবে দিনের বেলা কীরকম হচ্ছে, একটা দিনের বেলা শিলা ফেটে জল জমে আছে, এটা জল, এখানে সূর্য এঁকে দেবে। আর আর এখানে তোমার রাত্রিবেলা দেখতে পাচ্ছ, রাতের বেলা চাঁদ একটা এঁকে দেবে। রাতের বেলা জল জমে বরফে পরিণত হলে ফাটলের আয়তন বাড়ে, ফাটল ফাটে, আর এখানে তোমার এরকম বরফের মধ্যে এঁকে দিতে হবে। ঠিক আছে, আর পাশে তোমরা উঁচু পার্বত্য অঞ্চল শিলার ফলে কী হয় এই ছবিটা তোমার রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো নেক্সট কোশ্চেন তোমাকে দেওয়া হচ্ছে যে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া শিলা কীভাবে বিভাজিত হয় তা উদাহরণসহ লেখো। দেখো উত্তরটা লিখবে সাধারণত সকল প্রকার জলে অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে। প্রধানত লৌহ মিশ্রিত শিলায় খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অতিরিক্ত অক্সিজেন O2 সংযুক্ত হলে শিলা বিভাজনে অংশগ্রহণ করলে তাকে জারণ বা অক্সিডেশন বলা হয়। তারপরে পয়েন্ট করে লিখবে বা প্রভাব তুমি প্যারা করে লিখবে রাসায়নিক অবহিকার প্রক্রিয়াটি সর্বব্যাপী, কারণ সর্বপ্রকার জলেই সাধারণত বৃষ্টির জল, সাধারণ জল বা ভৌমজল অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে। যেসব শিলায় লোহার ভাগ বেশি থাকে সেই শিলায় অক্সিডেশন প্রক্রিয়াটি শিলার উপর অতি সহজেই বিক্রিয়া ঘটিয়ে থাকে বলে লোহায় মরচে পড়তে দেখা যায়। এই বিক্রিয়াটির মাধ্যমে লোহা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এবার অক্সিডেশনের একটি প্রক্রিয়ার উদাহরণ দাও। অ্যালিভিন খনিজের উপর বিক্রিয়া করলে অ্যালিভিন প্লাস হাইড্রোক্সিল, তারপর তোমার লিখতে হবে এখানে ম্যাগনেসিয়াম, সিলিকন, ফেরাস অক্সাইড, যদি পারো এই সংকেতগুলো দিতে পারো, না দিলেও চলবে। 2 নম্বর দিয়ে লিখবে ফেরাস অক্সাইডের উপর অক্সিডেশনের প্রভাব। ফেরাস অক্সাইড প্লাস জল প্লাস অক্সিজেন তোমার হচ্ছে ফেরিক অক্সাইড জলযুক্ত। ঠিক আছে, এই ফেরিক অক্সাইড হলো লিমোনাইট বা আকরিক লোহা। এটি ফেরাস অক্সাইডের জল ও বায়ুর অক্সিজেন মিশে উৎপন্ন হয়। এটি অত্যন্ত ভঙ্গুর বলে সহজে ভেঙে যায়। এ হলো আমাদের অক্সিডেশনের পুরোটা উত্তর। তোমরা যদি বুঝতে না পারো পজ করে এটা লিখবে। ঠিক আছে, আগেরটা মনে হচ্ছে স্কিপ করে গেছিলো, তোমরা কিন্তু পুরোটা লিখে নিও। তোমাদের এই সংজ্ঞা থেকে এ ভেঙে যায় পর্যন্ত উত্তরটা হবে। দেখো ভূগোলের লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমি বায়ুর দ্বারা প্রবাহিত হয়, এটা আমরা দেখিনি উত্তরটা। এটারও কিন্তু 5 নম্বর উত্তর দেওয়া আছে। দেখো বইতেও তোমাদের দেওয়া আছে, বই থেকে উত্তরটা দেখাচ্ছি। দেখো এটা এখানে লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। প্রথমেই লিখবে পশ্চিমবঙ্গের প্রায় মধ্য দিয়ে পূর্ব পশ্চিম দিকে কর্কক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর বিস্তৃত হওয়ায় এই রাজ্যের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পশ্চিমবঙ্গে প্রধানত 2 প্রকার মৌসুমি বায়ু দেখতে পাওয়া যায়। 1 নম্বর দিয়ে লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর 2 নম্বর দিয়ে লিখবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই 2 প্রকার বায়ু প্রবাহজনিত কারণে এই রাজ্যের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ। নিচে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমির বায়ু প্রবাহের প্রভাব আলোচনা করা হলো। প্রথমেই লিখবে সারা বছর মৌসুমি বায়ুর প্রবাহ। পশ্চিমবঙ্গে সারা বছরই মৌসুমি বায়ু প্রবাহিত হয়। শীতকাল, গ্রীষ্মকাল উত্তর পূর্ব মৌসুমি বায়ু এবং গ্রীষ্ম ও বসন্তকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। 2 নম্বর দিয়ে লিখবে শীতল ও শুষ্ক শীতকাল। শীতকালে স্থলভাগ থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে এখানে জলীয়বাষ্প থাকে না, ফলে শীতকাল শুষ্ক। এ বায়ু
উত্তরে তুষারাবৃত পর্বত অঞ্চল থেকে আসে এবং সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে বলে এই সমগ্র পশ্চিমবঙ্গে শীতল আবহাওয়া সৃষ্টি হয়। 3 নম্বর আর্দ্র বর্ষাকাল। এ সময় উষ্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায় বলে স্থলভাগের প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং সূর্যের অবস্থানজনিত কারণে বর্ষাকাল উষ্ণ প্রকৃতির হয়। তারপরে লিখবে শরৎকালের সূচনা। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয় বলে শরৎকালে আকাশ নির্মল থাকে এবং ভোরে শিশির পড়ে। 5 পয়েন্ট দিয়ে লিখবে বৃষ্টিপাতের উপর প্রভাব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাত 175 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, কোথাও 300 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের বক্সাডুয়ার অঞ্চলে সর্বাধিক প্রায় 455 সেমি বৃষ্টিপাত হয়। নেক্সট দিয়ে লিখবে মৌসুমী বায়ু প্রভাবে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমন সবসময় সমান থাকে না, কোনো বছর আগে কখনো বছর পরেও ঘটে। নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গের বায়ু সবসময় সমান থাকে না, কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা, আবার কোনো কোনো বছর কম বৃষ্টিপাতের কারণে খরা হয়। লাস্ট পয়েন্ট লিখবে ঋতু পরিবর্তনে মৌসুমী বায়ুর প্রভাব। মৌসুমী বায়ু প্রবাহের উপর পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য নির্ভর করে। এ হচ্ছে আমাদের ভূগোলের কোশ্চেন আমাদের আজকে হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড করি, আর এই পার্টের সব কটা কিন্তু ভিডিও আমি এরপর থেকে আমি কিন্তু আপলোড করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটাকে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।